প্রভু রামের মন্দির, এবং কি অবস্থায় দেখো আজকে এখানে গ্রামের মানুষ পুজো দিচ্ছে। আমার তো দেখে ভয় লাগছে যে কোনো সময় ভেঙে না পড়ে। অথচ রাম মন্দির নিয়ে যখন আমন্ত্রণ জানানো হয় তখনও মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, যদি অন্য সম্প্রদায়ের মঞ্চ থেকে তিনি বলেন যে তিনি ঈদের নামাজ মিস করেন না কখনো। ঘটনা এটা শুনতে হয় আমাদের আমি আগের দিনও এই নিয়ে কথা বলছিলাম। এবং একই সঙ্গে তিনি বলেন যে রাম সবার, রাম কি বিজেপির? রাম তো বিজেপির একার না, বিজেপি নিজেও কখনো মানে কেউ, আপনারা কি দাবি করেন যে রাম শুধুমাত্র আপনাদের? আমরা বলিনি। যদি সবার রাম হয় তাহলে এই রাম মন্দির, এই রাজ্যে রাম মন্দিরগুলো এরকম অবস্থা কেন? রাম মন্দির, রাম দেখে ভূতের মতো ভয় পায় মমতা ব্যানার্জি, দেখেছেন তো? এই রাম বললি কেন, কি বললি, আমাকে গালাগাল দিলি কেন? জয় শ্রীরাম বলছে গালাগাল দিলি কেন? জয় শ্রীরাম বলা গালাগাল? হ্যাঁ, জয় শ্রীরাম বলাটা কি গালাগাল? আমাদের মুখ্যমন্ত্রী বলছে সেটা নাকি গালাগাল। তো আপনি মনে করেন এই মুখ্যমন্ত্রী রামের মন্দির রেনোভেট করবেন? উনি মাথায় হিজাব পরে উনি ঈদের মঞ্চে যাবেন, তাও এঁটো কাটা খেয়ে, বাড়ি থেকে মাছ টাছ সব কিছু খেয়ে দে, তারপর গিয়ে ঈদের ওখানে গিয়ে ইফতার করবেন। সেটা ওই ধর্মেও চলে না। ওই ধর্মের মানুষরাও কি করে সহ্য করছে এগুলো, এটাই আমার অবাক লাগে। কিন্তু উনি রাজনীতির মধ্যে ধর্মকে নিয়ে এসেছেন, উনি নিয়ে এসছেন। এই মুহূর্তে আমরা রয়েছি মেদিনীপুর যে লোকসভা কেন্দ্র, যেখানে জমিয়ে প্রচার চলছে, সেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একটি গ্রাম জাগুল। ঘটনাচক্রে যে বিধানসভায় রয়েছে সেই বিধানসভাও তৃণমূলের দখলে এবং এই পঞ্চায়েতও তৃণমূলের দখলে। কিন্তু টানা এই প্রচারের পাঠ হতে হতে, রিপাবলিক বাংলার সঙ্গে হাঁটতে হাঁটতে যেটা অদ্ভুত জিনিস আমি দেখছি তা হচ্ছে রাস্তা, দেখার মতো রাস্তা নাকি সার্কাসের কোনো রাইড বোঝা মুশকিল। প্রতি মুহূর্তে সন্তর্পণে গাড়ি নিয়ে পর্যন্ত আমাদের হাঁটতে হচ্ছে, কারণ আসলে যে রাস্তার অবস্থা আমি একবার দেখাবো। এই দিকে যদি আমি দেখাতে থাকি, এখানকার দুদিকে প্রচুর মানুষজন রয়েছেন, গ্রামের মানুষজন, যে কি অবস্থা। প্রত্যেক মুহূর্তে রাস্তা দিকে খাত হয়ে গেছে, সামনে বিভিন্ন গর্ত। আমি এবার এখানকার মানুষজনের সাথে কথা বলবো যে রাস্তাটার কি অবস্থা, কে বলবেন? এখানে অনেকে রয়েছে। রাস্তা এই যে আমার ছেলেরা গরিব মানুষ ব্যবসা করে, এবারে এদিকে উঠতেও পাইনি, একটু রাস্তাটা ঢালাই করে দিলে কিংবা পোল করে দিলে আমাদের আরো। তৃণমূল পার্টি করতেন? হ্যাঁ করতো। এখন আর করেন না? না, পাইনি যখন কি করতে করবো। এবারে ঘরটি আসছে, হয়তো কেটে দিবে। কি করবে এবার আপনি? ঘর এসছে আমাদের। আচ্ছা, ঘর এসছে আর কাগজপত্র সব লিখেছে। এই যে কথা বলছি, ওরা জানো ওখানে ওই সেই মতিলাল গড়ই না কথা বলছে, তুমি নাম কেটে দাও, ওর নামটা কেটে দাও। এরকম হয় এখানে? হ্যাঁ। আমি বাকিদের জিজ্ঞাসা করব, যদি কেউ কোনো বিরোধী রাজনৈতিক দল করে বা কথা বলে তাহলে নামটাম কেটে দেওয়া হয়? কি হয়? পছন্দ মান্ডের নামও কাটা হয়েছে। বলুন। পছন্দ মান্ডের ঘর এলো, আমাকে ঘর দেয় না, কুড়া ঘরে রয়েছি, কিন্তু আমার একটা ঘর দেয় না। কেন ঘর কেটে দিয়েছে, কেন নাম কেটে দিয়েছে, কেন? বলে ও বিজেপি করে। আপনি বিজেপি করেন সেই জন্য? হ্যাঁ হ্যাঁ মানে এটা হচ্ছে অপরাধ, বিজেপি করাটা অপরাধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিটিংয়ে যেতে, আমি বলছি না যাবনি। হ্যাঁ। না যেতে বলছে তোমাকে ভোট বাদে দেখবো। মানে ভোট হয়ে গেলে তোমাকে বুঝে নেব? হ্যাঁ, বুঝে নেবো। তাহলে এরকম আর আমাদের কাজ এই বুঝে নেওয়াটা কিরকম বুঝে নেওয়া? কি কি করতে পারে? কি করতে পারে, আমরা কি করে বলো, আমরা মুখ চুপ করলো কি করবো বলো? কাজ বন্ধ করে দিবে, কি আমাদের ঘর টেপে আসবে, সে কথাটা ধমকিছে। আমাদের ঘর দুয়ার ভেঙে নিবে তো, জিতে গেলে ওরা বলছে। ঘর তোর ভেঙেও দেবে? হ্যাঁ ভেঙে দিবে বলছে তো। এরকম কি হয়েছে এর আগে নির্বাচনগুলোতে? সুবিধা দেবে না, উন্নয়ন হবে না, প্রকল্প হবে না, চাকরি হবে না, এবং তারপর যখন তারা দল বদল করে দিচ্ছেন, বলছেন বিরোধীকে তাহলে ভোট দেবো, তখন সেইটাকে ইস্যু করে আবার আরেক ধরনের বঞ্চনার পর বঞ্চনা বৃত্তের মতো ঘুরছে, সমাধান কিছু নেই। জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো শুনতে পাচ্ছেন কিনা। যদি মঞ্চের ওপর থেকে একটু নেমে এসে নিচে শুনতে পান, নিচে দাঁড়ান, এই রাস্তাতে হাঁটেন, তাহলে বোধহয় উনি শুনতে পাবেন। কিন্তু উনি তো সন্দেশখালিও যাননি, আর জানি না হয়তো এই গ্রামেও আসবেন না। একদম নতুন কেন্দ্র দিদি, তার মাঝখানেই টানা প্রচার, এবং দেখলাম প্রচারের মধ্যে সমস্ত গ্রামীণ প্রত্যন্ত প্রান্তগুলো ঘুরে দেখাচ্ছ, প্রায় একদম ডোর টু ডোর ক্যাম্পেইন চলছে রাদার। হ্যাঁ, তো কিরকম মনে হচ্ছে, কি অবস্থায় রয়েছে এখানকার মানুষ? দেখুন মানুষ মানে এখানে এত উচ্ছ্বাস, এবং আমার মনে হয় শুধু মেদিনীপুর লোকসভা নয়, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ জুড়ে মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা ওই একটি মানুষের জন্য, সে হচ্ছে নরেন্দ্র মোদীজি। কারণ ফেস হচ্ছে আমাদের নরেন্দ্র মোদীজি, 543টা সিটের ফেস হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং মানুষ দেখো, যে টিএমসিও করে, যে সিপিএমও করে, যে কংগ্রেসও করে, তারও মনের মধ্যে কিন্তু ওইটাই রয়েছে যে আর কোনো মানুষ নেই যে মোদিজিকে কম্পিট করতে পারবে আর কি।
মানে হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এটা ভারতবর্ষের মানে মোদিজির কি আদর্শ, যে আদর্শে অগ্নিমিত্রা পাল তার নিজের সমস্ত লাইফস্টাইল, তার সব জায়গা থেকে এরকম ভাবে কোথাও মেঠো মেয়ে হয়ে উঠতে পারলো আস্তে আস্তে। একদম সম্পূর্ণভাবে তার পিছনে মানে আমার ইন্সপিরেশন হচ্ছে মোদিজির জন্যেই ক্যারিয়ার ছেড়ে সব কিছু ছেড়ে মানে আমার কোনো দরকার ছিল না আমার লাক্সারিয়াস সেটেলড লাইফ ছেড়ে একদমই তাই। হ্যাঁ এই 42 ডিগ্রি টেম্পারেচারে ঠিক, মানুষের সাথে গ্রাসরুটে নেমে মানুষের জন্য কাজ করা, শুধু ইলেকশন লড়া নয়, 5 বছর রাজনীতিতে এসেছি, প্রতি মুহূর্তে মানুষের সাথে থেকেছি, মানুষের জন্য লড়াই করেছি। দরকার ছিল না শুধু এই মানুষটার জন্য যার নাম নরেন্দ্র মোদীজি, তার নেতৃত্বে কাজ করতে চাই, তার সঙ্গে কাজ কি মনে করতে হলো, চাই। মানে সবাই অনেক সময় জানতে চায়, আমারও খুব জানতে ইচ্ছে করে যে রাজনীতিতে আগের জীবন আর রাজনীতিতে পরে নেবে কি মনে হলো, মানে নিজের বাংলা নিজের রাজ্য একসময় তো খুব গর্ব হতো, কলকাতা নিয়ে গর্ব হতো, বাংলা নিয়ে গর্ব হতো, যখন রাজনীতি করতে শুরু করলে তখন কি দেখলে? যে তখন আসল দেখলাম যে বাংলার যে অবস্থা, মানে গর্ব করার জায়গা নেই। আগে রাজনীতিতে আসার আগে তো এগুলো নিয়ে অতটা মাথা ঘামাতাম না। ঠিক ঠিক ঠিক। কিন্তু এখন রাজনীতিতে আসার পরে শুধু বিরোধী বলে বলছি না, শুধু যে বিজেপি করে বলেই বলছি না, যে অসহায় অবস্থার মধ্যে দিয়ে বাংলার মানুষ বেঁচে রয়েছে, খুবই আনফর্চুনেট যে 34 বছরের পরে বাংলার মানুষ ভোট দিয়েছিল এই মুখ্যমন্ত্রীকে পরিবর্তনের জন্য, তারা বলেছিল যে বদল চাইছিল একটা। একদম, বদলা নয় বদল চাই। এবং সবচেয়ে আনফর্চুনেট কোথাও মনে হয় দিদি, আমি আপনার থেকে জানতে চাইবো যে শুধুমাত্র বিরোধী করছে অবস্থা এমনটা নয়, কিন্তু মানে যারা শাসক দলের একটা শ্রেণী, আমি সন্দেশখালী থেকে দেখেছি, তারা তৃণমূল কংগ্রেসেরই কর্মী সমর্থকরা, তারাও কেউ ভালো নেই। একদম, তারাও ভালো নেই। এবং তাদের মধ্যেও প্রচুর মানুষ রয়েছে যারা তাদের দলকে সমর্থন করছে না, তারা শুধু টিকে রয়েছে ওই দলে, কারণ কি তারা জানে যে তারা যদি এই মুহূর্তে বিজেপি জয়েন করে তাদেরকে পুলিশ আর প্রশাসন দিয়ে তাদের উপর অত্যাচার চলবে, শুধু সেই ভয়ে তারা আসছে না। কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগে রয়েছে এবং সম্পূর্ণভাবে তারা চাইছে যে মমতা সরকার যেন হারুক, মানে পরাজিত হোক আর কি, সম্পূর্ণভাবে। সত্যি যদি আবার একটা পালাবদল হয় অগ্নিমিত্রাদি, যদি আপনার দল ক্ষমতায় আসে রাজ্যে, তাহলে যদি ক্ষমতায় আসে না, আমার দল আসছেই Confident ক্ষমতায়, আপনি? একদম Confident? 2024-এ আমরা ক্ষমতায় আসছি। এবং আজকে যেভাবে মানুষের ভালোবাসা দেখছি, যেভাবে মানুষের আস্থা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজেপির প্রতি, পালাবদল হবেই, হতে বাধ্য। এবং 2024-এর ভোটেও আমরা খুব ভালো ফলাফল করব। দ্যাটস এ ট্রেলার টু দ্য মেইন মুভি। আমাদের আসল সিনেমা দেখানো হবে 2026-এ। ক্ষমতায় এলে অগ্নিমিত্রাদি বাংলার মেয়েদের জন্য কি করবে? প্রথম হচ্ছে সুরক্ষা, একদম ফাস্ট ট্র্যাক কোর্ট, সেখানে মানে ফাস্ট জাস্টিস পাওয়া এবং ক্রাইম যাতে না হয় তার ব্যবস্থা করা। পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে স্ট্রিক্ট থাকতে হবে মহিলাদের সুরক্ষার বিষয়টা নিয়ে, মহিলাদের প্রতি অনেক বেশি সেন্সিটিভ হতে হবে। প্রথমত ক্রাইম আটকাতে হবে, আর যদি কেউ ক্রাইম করে তার জোরদার শাস্তি হবে। এই রাজ্যে শাস্তি দেখতে পাওয়া যায় না, কিন্তু শাস্তি হবে। ঠিক আছে, ধন্যবাদ 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 দাদা, ধন্যবাদ। 1 লাখ টাকা জরিমানা দিছি আগের বার 1 লাখ বাজায় জরিমানা হয়েছে কিসের জন্য জরিমানা? বিজেপি করার জন্য জরিমানা, শুধু বিজেপি করছে বলে 1 লক্ষ টাকা জরিমানা। এবং এই যে মাটির বাড়িতে যারা রয়েছে, শুধু বিজেপি করছেন বলে জরিমানা? কেন জরিমানা দিতে হয়েছে? ও বলা যাবে না, বলা যাবে না। 4 জনকে 4 লাখ 4 লাখ টাকা দিতে হয়েছে 4 জনকে। এটা অন দা মানে অন রেকর্ড রইলো, এটা কেন জরিমানা দিতে হয়েছে বলা যাবে না, কারণ আমার মনে হয় এটাই সব থেকে বড় উত্তর যে আসলে এখনো ত্রাসের পরিবেশ কি ভয়াবহ রয়েছে এই কেন্দ্রে বিভিন্ন প্রান্তে। আমি একটা অন্য পার্সোনাল কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম যে এমন একটা ভীষণ রকম স্টেবল ব্যাকগ্রাউন্ড থেকে দিদি তুমি এসেছো, কখনো মনে হয় না যে সেই প্রফেশনাল যারা কাজ করতে চেয়েছে আমাদের এখানে, বিনোদন জগৎ থেকে শুরু করে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এখানকার ছেলে মেয়েদের কোনো ভবিষ্যৎ নেই? এটা নিয়ে কখনো মনে হয়েছে যে এবং সব জায়গায় রাজনীতি, টলিউডের রাজনীতি, সিনেমায় রাজনীতি, ফ্যাশন ডিজাইনিংয়েরও কোনো ভবিষ্যৎ নেই, যারা হতে চাইছে কাজ করতে চাইছে তাদের কোনো উপায় নেই। একদমই তাই। এবং দেখো আজকে খুব আনফর্চুনেট যে আজকে বাংলার যারা মিউজিক ডিরেক্টর, সিঙ্গার, অ্যাক্ট্রেস, তারা বম্বে গিয়ে নাম্বার 1, অথচ পশ্চিমবঙ্গে
বলিউড ইন্ডাস্ট্রি বা মানে আমাদের মানে সাউথের যে ইন্ডাস্ট্রি তার থেকে অনেক কম বেতন পায় আজকে আমাদের টলিউডের এরা। একদম। অথচ তারাই যখন সেই মানুষগুলোই যখন যাচ্ছে বম্বেতে বা কেরালাতে মানে তামিলনাড়ুতে বা আন্ধ্রপ্রদেশে, তখন তারা নাম্বার 1 হয়ে যাচ্ছে। অথচ এইখানে শাসক দলের হয়ে তুমি যদি নাম না লেখাও তুমি কাজ পাবে না। ঠিক, সে তুমি অ্যাক্টর হতে পারো, সে তুমি কি বলে টেকনিশিয়ান হতে পারো, তুমি কাজ পাবে না। মানে রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে অন্যান্য সময় তো অন্য কোনো পার্টিতে অন্য কোনো অনুষ্ঠানে তো দেখা হয় বিরোধী রাজনৈতিক দলের সেলিব্রিটি বন্ধুদের সঙ্গে, তখন কি ধরনের কিছু কথা বলেন নাকি প্রসঙ্গ অ্যাভয়েড করে চলে যান? না, এগুলো অ্যাভয়েড করেই যাই, কারণ কি এগুলো কি হয় সম্পর্ক অস্বস্তি হয় এবং তর্কের তো তর্ক করাই যেতে পারে। তর্কে তো কেউ জেতে না, কেউ হারে না। আমি আমার মতো তর্ক করব, সেও তার মতো তর্ক করবে, মাঝখান থেকে সম্পর্কটা খারাপ হয়। তো আমার সেজন্যই মনে হয় যে রাজনীতিতে অন্তত দূরত্ব রাখাটাই শ্রেয়, প্রতিবাদ করাটা সুবিধা হয়। বেশ, আমাদের এভাবেই অন দ্য হুইল প্রচারের মাঝখানে একটুখানি ব্যক্তিগত পরিসরে ভালো লাগা খারাপ লাগাগুলোর কথা হয়ে গেল। সারাদিন আজ রিপাবলিক বাংলা থাকছে অগ্নিমিত্রা পালের প্রচারে, আরও অনেক মুহূর্তের সাক্ষী থাকবো আমরা।